স্ক্রিনটা দেখা যাচ্ছে তো? হ্যাঁ দাদা। আচ্ছা দেখো, এবার থেকে দাদা রেকর্ডেড ক্লাসই থাকবে নাকি? আর রেকর্ডেড ক্লাস থাকবে। যেগুলো থিওরি থাকবে সেইগুলোতে দেখছি কত বড় বড় রেকর্ডেড ক্লাসগুলো হচ্ছে, না হলে চেষ্টা করছি কতটা কি করা যায়। আপাতত শুরু করেছি, কয়েকজনকে পাঠিয়েছি, এবার টেলিগ্রাম চ্যানেলে সেই জিনিসগুলো কীরমভাবে যায় বা কীরকম ইয়ে হয় আমি অতটা মানে গুড ফিডব্যাক এখন অবধি পাইনি। ঠিক আছে, তো আচ্ছা আমি আচ্ছা। এখন এই মুহূর্তে প্রথম দিন কথা দিতে পারছি না, বাট আমি এই আজকেরটা দিচ্ছি, যেমন আমি দু একজনকে দিয়েছি, সেইগুলো মানে মেন মেন জিনিসগুলো রাখার চেষ্টা করব। দেখো প্রত্যেকে ভালো করে দেখো, তোমাদের এই ফোর্থ সেমিস্টারে আমাদের মেন সাবজেক্ট থাকছে হচ্ছে তিনটে, যে তিনটে সাবজেক্ট আমি পড়াবো, যে তিনটে সাবজেক্ট হচ্ছে ম্যাথ ওরিয়েন্টেড সাবজেক্ট, যেখানে 90% আমরা বলতে পারি যে এখানে ম্যাথ আছে। যে ম্যাথ প্রত্যেকটা হচ্ছে নিউমেরিক্যাল বেস, এবং যার মধ্যে ইন্টিগ্রেশান, ডিফারেন্সিয়েশান, ইকুয়েশান, অ্যালজেব্রিক সাম, প্রবাবিলিটি, সেট তত্ত্ব যেটাকে আমরা পড়েছি, লিনিয়ার ইকুয়েশান, কোয়াড্রেটিক ইকুয়েশান, সব কিছু নিয়ে একটা ভাস্ট কম্বিনেশান আছে। কিন্তু তোমরা যেগুলো এর আগে করে এসছো, ডিসক্রিট ম্যাথামেটিক্স, ট্রান্সফর্ম ক্যালকুলাস, এই সব জিনিসপত্র নেই। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার পক্ষে, আমি তো ট্রান্সফর্ম ক্যালকুলাস জানি না, যদি জানতাম তোমাদের আগের সেমি করিয়ে দিতাম। তো কারণ আমি নিজের জীবনে কোনো দিন ট্রান্সফর্ম ক্যালকুলাস করিনি, যারা ম্যাথের অনার্স ফনার্স করে তারা করেছে। যাই হোক, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রথম সাবজেক্ট আসছে ফ্লুইড মেকানিক্স, যেটা এখন তোমরা এখানে মার্কিং করা দেখতে পাচ্ছ। নেক্সট তারপরে চলে আসছে ইন্ট্রোডাকশান টু সলিড মেকানিক্স। তো আমরা শর্টে বলি একটা ফ্লুইড মেকানিক্স, একটা সলিড মেকানিক্স। দেন একটা চলে আসছে সয়েল মেকানিক্স 1। এবার এখানে একটু গন্ডগোল আছে, এই মানে এই সিলেবাসটা প্রথম থেকেই এইরকম হয়ে আছে। এখানে না একটা 1 লেখা থাকতো আগে, এখন এই লেখাটা উঠে গেছে। কিন্তু এর পরে যখন তোমরা ফিফথ সেমিস্টারের সিলেবাস দেখবে, ওখানে দেখবে আবার আছে যে সলিড মেকানিক্স, শুধু সলিড মেকানিক্স বলে লেখা। তার মানে আমরা একটা ভলিউম 1 ধরে নিই, একটা ভলিউম 2 ধরে নিই, ওইভাবেই আমরাও পড়েছি, তোমরাও পড়বে। তো সেখানে প্রথম আমাদের যে প্ল্যানিং প্রোগ্রামটা থাকবে, যে ভিশনটাকে লক্ষ্য করে আমরা এন্ড অফ দ্য সেমিস্টার পড়াশোনা করব। মোটামুটি জুন মাসের দিকে এক্সাম আছে, জুনের শেষে 3 মাস আমরা টাইম পাবো। অ্যাভারেজ আমরা 8টা করে যদি ক্লাস করি, মাসে 24টা ক্লাস পাবো। এই 24টা ক্লাসের মধ্যে আমরা টোটালে সময় দেব 10টা ক্লাস ফ্লুইড মেকানিক্সে, 10টা ক্লাস সলিড মেকানিক্সে, এবং 4টে ক্লাস সয়েল মেকানিক্সের ওপরে। তো প্রথম আমরা নাম্বার তোলার জন্য সবচেয়ে বেস্ট এবং বেস্ট স্কোরিং যে জোনটা থেকে নাম্বার তুলে এসছে আগের 2-3টে ব্যাচের ছেলেমেয়েরা, এবং আমার করা পরিকল্পনার ওপর থেকে তারা সেখানে উপকৃত হয়েছে, তাদের হিসাব করে সেম একই জিনিস রাখবো। সেটা হচ্ছে ফার্স্ট আমরা পড়বো হচ্ছে ফ্লুইড মেকানিক্সের প্রপার্টিজ অফ ফ্লুইড। এই ফ্লুইড মেকানিক্সের টোটাল 224টা ফর্মুলা আছে। যদি এই 224টা ফর্মুলা কেউ মুখস্থ করতে পারো, যেটা কারোর পক্ষে সম্ভব নয়, তো তার জন্য একটা স্পেসিফিক চোতা আমি প্রত্যেককে শেয়ার করে দিই। সেটা যদি পারো পকেটে করে নিয়ে যেতে পারো, হাতে করে নিয়ে যেতে পারো, যেখানে খুশি নিয়ে যেতে পারো, বা যতটা পারবে পড়ে যেতে পারো। তার মধ্যে আমি 36টা ফর্মুলা মুখস্থ করতে বলি, যে 36টা ফর্মুলা ছাড়া অঙ্ক তুমি করতে পারবে না। বাদবাকিগুলো তুমি না করতে পারলেও হোলবোল করে বেরিয়ে যাবে। তারও কোইফিশিয়েন্ট হয়, আমি কিছু কোইফিশিয়েন্ট বলে দেবো। মানে একটা এত বড় ফর্মুলা আছে, যে ফর্মুলাটা যদি তুমি না মাথায় আসে, না জানো, একটা সাডেন কোইফিশিয়েন্ট আছে, যে কোইফিশিয়েন্ট দিয়ে তোমার অঙ্কেতে যে ডাটাটা থাকবে, সেই ডাটাটাকে যদি তুমি মাল্টিপ্লাই করো, অথবা ভাগ করো, অথবা সাবস্ট্রাকশান করো, অথবা অ্যাডিশান করো, তোমার আনসারের একটা কাছাকাছি বেরিয়ে চলে আসবে। যিনি খাতা দেখবেন, সেই সার্কুলেশন অনুযায়ী তিনি তোমাকে একটা পার্ট মার্কিং দিতে বাধ্য। সেই জায়গা থেকে দাঁড়িয়ে সব তো আমাদের এইভাবে ভাবলে হবে না, কিছু জায়গাকে আমাকে জেনুইনও ভাবতে হবে। তো আমি সেই জেনুইন ভেবে আপাতত চলি, পরে জোড়াতাপ্পিগুলো আমি শিখিয়ে দেবো। তারপরে আমাকে করতে হবে হচ্ছে ফ্লুইড স্ট্যাটিক্স, তারপরে আসবো আমি ফ্লুইড কাইনামেটিক্স, তারপরে আসবো ফ্লো থ্রু পাইপ, তারপরে আসবো হাইড্রোলিক মেশিন, তারপরে আসবো পাইপলাইন সিস্টেম। এটাকে যদি আমি সিরিয়াল ওয়াইজ নাম্বারিং করি, যা আছে নাম্বার, আমার এটা হবে আমার কাছে 1, এটা হবে আমার কাছে 2, এটা হবে আমার কাছে 3, এটা হবে 4, এটা হবে 5, এটা হবে 6।
এবার এই প্যাটার্নে পড়াবো, কিন্তু তার মধ্যে থেকে আমি তোমাদের 5টা ইউনিট কমপ্লিট করাবো অ্যাট ফার্স্ট, তারপরে আমি একটা অন্য কোথাও মুভ করব। তো আমার প্রত্যেকের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমি যে নোটটা তোমাদের প্রোভাইড করব সেই নোটটা তোমরা প্রত্যেকে ডাউনলোড করে নেবে মোবাইলে, অথবা যে মনে করবে ভাই আমার ভালো মোবাইল আছে আমি চেঞ্জ করব না আগামী 6 মাসের মধ্যে, সে হোয়াটসঅ্যাপে রাখতে পারো। সেখানে নিজেরা কিন্তু মার্কিং কোনো দিনও করতে পারবে না। যা মার্কিং আমি ক্লাসে করব সেটাকে যদি স্ক্রিনশট মেরে রাখতে পারো, আমার স্ক্রিন ট্যাবে ক্লাস করাই তো তোমাদের কাছে একটু বড়ই দেখাবে, যদি স্ক্রিনশট করে রাখতে পারো ভালো, আর যদি না পারো তো আমার রিকোয়েস্ট প্রত্যেককে তোমরা কিন্তু একটা পাতলা খাতা করো, বা একটা মোটা খাতা করে মাঝখান দিয়ে 2-3টে ভাগ করে নিও খাতাটার। তাতে আমার মানে নোটের পেজ নাম্বার এবং প্রবলেম নাম্বারটা লিখে রেখো। কারণ লাস্ট ইয়ারে যারা পড়েছে আমার কাছে এই ছেলেমেয়েরা, এরাই যখন একদম আমি তাদের সাজেশান দিচ্ছি এক্সামের 2-3 দিন আগে র্যান্ডামলি 2-3টে ক্লাস করে, তাদেরই ছেলেমেয়েরা আমাকে তারা বলছে দাদা আরেকবার বলবে, দাদা আরেকবার বলবে। আরে দাদার আরেকবার বলতে অসুবিধা নেই, কিন্তু আমার বক্তব্য হচ্ছে হোয়াট অ্যাবাউট অ্যাডভান্টেজটা কী হলো আমি আগে বলাতে। আমার তোমাদের জন্য 2 ঘন্টা গলা ফাটাতে কোনো অসুবিধা নেই, আমি প্রফেশনালি পড়িয়ে আসছি, আমি সবাই ভালো চাই, কিন্তু তোমাদের অ্যাডভান্টেজ কিছু থাকলো না। তাই ওই খাতাটাতে আমার রিকোয়েস্ট প্রত্যেককে, ভাই তোমরা সেই নাম্বার দিয়ে ইয়ে করো। কেন এবারের কোশ্চেন মানে যে নোট পাবে সেই কোশ্চেন নোটের, যেমন এর আগের বার ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের আমি বেশ কিছু আইটেম করিয়েছিলাম, বলেছিলাম এই আইটেমের বাইরে পরীক্ষায় আসবে না, কোশ্চেন পেপারে দেখবে ওই আইটেমগুলোই পরীক্ষাতে এসেছিলো। কিন্তু আমি কেন, আমার বাবার পক্ষেও বলা সম্ভব না যে ওই অঙ্কটাই আসবে, ওই ম্যাথের ওই সিকোয়েন্সেই আসবে, এটা বলা সম্ভব না। কিন্তু আইটেম আমি যেমন বলেছিলাম, এবারে এই আইটেম সংখ্যা অনেক বেশি, তো আমিও মনে রাখতে পারবো না। আমি কি করি দেখবে, যারা আমার কাছে এর আগে ক্লাস করেছে ওই 3জন জানে, আমি যতটা পড়িয়ে যাই না তারপরে এরম দাগ টেনে নিজের সিগনেচার করে পরের দিনের ডেটটা ফেলে দিই ওখানে। কারণ আমার এই ট্যাবে দেখো এখানে কতগুলো পিডিএফ খোলা, আমি 1001টা পিডিএফ দিয়ে পড়াই, তো আমারও মনে থাকে না, আমি এইভাবে মনে রাখি। তোমরা এই মার্কিং করতে পারবে না, তোমরা ওই খাতাতে মার্কিং করবে, একটা বাই ডিফল্ট অপশান থাকলো, ইনকেস যদি কেউ না করো আমি তাকে পিডিএফ প্রোভাইড করে দেবো, বাট সেটা কেউ মাথায় রাখবে না, আমার হেল্প তোমরা নিজেরা একটা লিখে রাখবে। এটা গেল ফার্স্ট ক্রাইটেরিয়া। আমরা প্রপার্টিজ অফ ফ্লুইডের মধ্যে কি পড়বো, আমরা প্রপার্টিজ অফ ফ্লুইডের মধ্যে পড়বো হচ্ছে আজকে ইন্ট্রোডাকশানে এইটুকুই বলার, প্রত্যেকটা প্রপার্টি মানে ফ্লুইডের প্রপার্টির বেসিক ক্রাইটেরিয়াগুলো, এবং ক্রাইটেরিয়ার সাথে সেখানে আমরা পরিচিত হব আইটেমগুলোর সাথে। যখনই আমরা স্ট্যাটিক্সে চলে আসব তখন হচ্ছে স্ট্যাটিক্স ফ্লুইড, মানে যে ফ্লুইডটা স্ট্যাটিক্যালি কন্ডিশানে রয়েছে, অর্থাৎ রেস্ট ইন কন্ডিশানে রয়েছে, সেই ফ্লুইডকে নিয়ে আমরা পড়বো। সেই ফ্লুইড বলতে কি ফ্লুইড, একদম বেসিক এক্সাম্পল হচ্ছে ভ্যাট, ভ্যাট মানে বুঝতে পারছো, চৌবাচ্চা বা অ্যাকোরিয়াম, এইসব যেগুলো কন্টেনার যার মধ্যে জলটা স্থির অবস্থায় থাকে, বাইরের কোনো এক্সটার্নাল অ্যাফেয়ার্সের জন্য বা এক্সটার্নাল ফোর্সের জন্য সেটার মধ্যে কোনো চেঞ্জেস হয় না, আমরা চেঞ্জেস করতে পারি তাকে আমাদের প্রয়োজন মতন, সেইটা নিয়ে পড়বো স্ট্যাটিক্যালি ফ্লুইড। তারপরে পড়বো হচ্ছে ফ্লুইড কাইনামেটিক্স। ফ্লুইড কাইনামেটিক্স ইজ নাথিং বাট এনি কাইন্ড অফ ফ্লোয়েবল ফ্লুইড, লাইক তোমাদের এই পাইপলাইন বলো, ড্রেনেজ বলো, ক্যানাল বলো, এভরিথিং ওর মধ্যে চলে আসে। তারপরে চলে আসবো 3-এর পরে 4 হচ্ছে ফ্লো থ্রু পাইপ। এই পাইপ লাইন যা আছে, পাইপ লাইন আমরা এখানে 3টে পার্টে দেখি। একটা হচ্ছে এইরমভাবে পাইপ লাইন দেখবো, এটাকে বলা হয় স্কোয়ার পাইপ লাইন, ঠিক আছে। আর একটা পাইপ লাইন দেখবো আমরা সার্কুলার শেপের পাইপ লাইন, আর একটা দেখবো আমরা ট্রাপিজয়েডাল শেপের পাইপ লাইন। এই 3টে পাইপ লাইনের মধ্যে দিয়ে ফ্লো হবে উইথ ফ্রি বোর্ড, মানে এই ধরো তোমার জল আছে, এই যে ফাঁকা জায়গাটা থাকবে, এই ফাঁকা জায়গাটাকে বলা হয় ফ্রি বোর্ড। এই ফ্রি বোর্ড রেখে আমাকে ডিজাইন করতে হবে, খুব ইম্পর্টেন্ট। লাস্ট ইয়ারে এইখান থেকে তোমাদের 22 নাম্বার এসেছিলো, এটা রেকর্ড ছিল। মানে একই টাইপের, এটা বাই মিস্টেক হতে পারে বা আমার জানা নেই, আমি অ্যানালাইসিস করিনি কেন হয়েছে কী জন্য এসছে, একই প্যাটার্নের অঙ্ক দুটো এসেছিলো,
মানে ওটাই ছিল 7-7-14 না 7-8-15 এরকম একটা কি ছিল, 14 কি 15 নাম্বার। তো ওটা বাই ডিফল্ট হতে পারে, যারা পেরেছিল কেউ কেউ পেরেছিল সেটা আমাকে মেসেজ করে লিখেছে। এবার যে ছেলেটা পারেনি সে এত আর আমাকে আগ বাড়িয়ে লিখবে না দাদা এটা পারিনি, যে পেরেছে সে মালটা লিখেছে আমাকে। তারপরে চলে আসবে আমাদের পাইপলাইন সিস্টেম, অর্থাৎ 6 যেটা আছে, 6 বা 5 যাই বলে, আচ্ছা পাইপলাইন সিস্টেম। পাইপলাইন সিস্টেমের মধ্যে তোমাদের যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে ওই যে ফ্লো থ্রু পাইপ করলাম, সেখানে পড়বো হচ্ছে তোমার ফ্লো, যেটা তোমার ফ্লো হচ্ছে এখানে সবকটাই ফ্লো হবে হচ্ছে ওয়াটার। শুধুমাত্র তুমি অন্য ফ্লো অর্থাৎ ডিজেল, পেট্রোলিয়াম আইটেমের ফ্লো পড়বে হচ্ছে এই স্ট্যাটিকেই পড়বে। তারপরে তুমি যা ওপরে তলার দিকে পড়বে সেগুলো সব পড়বে হচ্ছে ওয়াটারের ফ্লো। এখানে পড়বে হচ্ছে সেই এই যে আমি শেপগুলো আঁকলাম না, সার্কুলার, রেক্ট্যাঙ্গুলার, ট্রাপিজয়েডাল, এর ডিজাইন, যে এর ডাইমেনশানটা কত হওয়া উচিত, এই তির্যক হাইটটা কত হওয়া উচিত, এই সার্কুলারের ডায়াটা কত হওয়া উচিত, এইগুলো সম্বন্ধে পড়ব। আর লাস্ট যেটা পড়বো হাইড্রোলিক মেশিন। হাইড্রোলিক মেশিন থেকে আমি একদম দুটো জিনিস পড়াবো, দুটোর মধ্যে যে কোনো একটা তোমরা পরীক্ষায় পাবে। এই জায়গাটা হচ্ছে তোমাদের স্কোরিং। এবার হাইড্রোলিক মেশিন থেকে আগের বছর লাস্ট ইয়ারে একটা কোশ্চেন এসেছিল 3 নাম্বারে, এখান থেকে জাস্ট ফর 3 নাম্বারস। কি বলেছিল তোমরাও প্রত্যেকে নাম শুনে হয়তো, সাবমার্সেবল পাম্প নাম শুনেছো, সবাই শুনেছো, যারা সাইড ফাইটে কাজ করো তাদের তো এই পাম্প ছাড়া কোনো গতি নেই। সাবমার্সেবল পাম্পের প্রিন্সিপাল, তার কী নীতিতে সে চলে, তো 3 নাম্বার লিখতে দিয়েছিল। যেগুলো আমরা প্রেডিক্ট করি সেই সব কিচ্ছু জিনিস আসেনি। তো সেই কারণেই আমার বলার বক্তব্য, তোমাদেরকে কনসেপ্টটা গ্রো করতে হবে। যদি তোমরা কনসেপ্টটা গ্রো করতে পারো, ইচ অ্যান্ড এভরিথিং পসিবল তোমাদের কাছে। জয়েন করছে রাজেশ। রাজেশ ভালো আছো? হ্যাঁ দাদা ভালো আছি। বাড়ির কন্ডিশন এখন ঠিক আছে? চলছে মোটামুটি। তুমি কি এখন জব করছো না এখন আপাতত বাড়িতে? হ্যাঁ কাজে আছি। আচ্ছা আমি পরে কথা বলবো তোমার সাথে। ঠিক আছে। মা ভালো আছেন তো? হ্যাঁ দাদা মা ভালো আছে। আচ্ছা ঠিক আছে। আমি অনেক তোমাকে ফোন করিনি, এই জন্য কালকে সবাইকে ফোন করেছিলাম রাত্রিবেলা। আমি ভাবলাম তুমি এখন এই বাড়িতে আছো কি কোথায় আছো, যাই হোক ঠিক আছে, পরে কথা বলবো হ্যাঁ তোমার সাথে। ঠিক আছে, রেকর্ডেড হচ্ছে, এটা অসুবিধা নেই, পেয়ে যাবে। খুব ইম্পর্টেন্ট জিনিস বলা হয়েছে, অসুবিধা নেই, পেয়ে যাবে, আমি দিয়ে দিচ্ছি রাত্রিবেলা। আচ্ছা নেক্সট আমরা চলে আসবো হচ্ছে ইন্ট্রোডাকশান টু সলিড মেকানিক্স। এই সলিড মেকানিক্স জিনিসটার মানে কিন্তু কেউ মাথায় ভাববে না সলিড ম্যানেজমেন্ট, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, সলিড প্রবাবিলিটি থিওরি কাম অ্যাডজাস্টমেন্ট বলে একটা জিনিস হয়, এসব কেউ ভাববে না। সলিড মেকানিক্স মানে হচ্ছে একদম বাংলা কথায় 3D যে কোনো ফিগার তাকে নিয়ে তার মেকানিক্স সম্বন্ধে পড়বো, মেকানিজম পড়বো। এবার যদি বলো 3D কী, তো আমাকে যদি প্রশ্ন করো আমি বলবো 2D কি, তুমি আমাকে একটা বলো সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যাসপেক্টে কোন জিনিসটা আছে 2D। 2D কিছু নাই, শুধু 2D তুমি পাবে হচ্ছে যে জিনিস, হ্যাঁ আরে ড্রয়িং তো ভাই 2D 3D ড্রয়িং না, কোন মেটেরিয়াল আছে 2D যার দুটো ডাইমেনশান বলতে পারবে একটা মেটেরিয়াল? যদি কেউ কারোর মাথায় আসে তা আমাকে হোয়াটসঅ্যাপ করে লিখে জানিও। এমন একটা মেটেরিয়ালস ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যাসপেক্টে আমরা কাজ করি যেটাকে নিয়ে, সেটা বড় মেটেরিয়াল হতে পারে, ছোট হতে পারে, একটা দেশলাইয়ের মতন হতে পারে, একটা সিগারেটের প্যাকেটের মতন হতে পারে, যা খুশির মতন হতে পারে, যার দুটো ডাইমেনশান। যদি বলতে পারো আমাকে জানিও, কিন্তু আমার নলেজে নেই যার দুটো ডাইমেনশান। সব কটার ন্যূনতম তিনটে ডাইমেনশান হবেই। যে আমরা ছোটোবেলায় পড়েছি না 2 বা ততোধিক, এখানে 2 বা ততোধিক বলে কিছু নেই, এখানে 3 বা ততোধিক। এবার আমি তলায় আসি, দেখো তাহলে বুঝতে পারবে। এখানে পাবে হচ্ছে তোমরা রিভিউ অফ বেসিক কনসেপ্ট অফ স্ট্রেস স্ট্রেন। একদম ডিপ্লোমাতে আমরা প্রথমে পড়েছিলাম একটা মেকানিক্স স্ট্রেংথ অফ মেটেরিয়ালস বলে একটা সাবজেক্ট। ওই স্ট্রেংথ অফ মেটেরিয়ালস একটা জিনিস ছিল এলাস্টিক কনস্ট্যান্ট। কারোর মনে আছে কিনা জানি না, যদি কারোর মনে থাকে এলাস্টিক কনস্ট্যান্ট, এই এলাস্টিক কনস্ট্যান্টটাকে আমরা এখানে আবার রিভিউ করব, মানে একবার রিকল করব।
আর নাথিং এলস, আর বাইরের কিছু নেই, নতুন করে কিছু নেই। এই ইলাস্টিক কনস্ট্যান্টের মধ্যে যা যা পড়ে আমরা এখানে পড়বো। আমি যদি বলি তাহলে তোমাদের একটুখানি বড় হয়ে যাবে। তো তোমরা জেনে রাখো এই সলিড মেকানিক্সের সাথে কার কার সম্পর্ক আছে। আমি শর্টে লিখছি সলিড মেকানিক্স, এরপরে গিয়ে পড়বে এই সলিড মেকানিক্সের পার্ট 2, তারপরে পড়বে হচ্ছে স্ট্রাকচারাল অ্যানালাইসিস পার্ট 1, তারপরে পড়বে হচ্ছে স্ট্রাকচারাল অ্যানালাইসিস পার্ট 2, এর সাথেই প্যারালাল পড়বে হচ্ছে টস থিওরি অফ স্ট্রাকচার, তারপরেই পড়বে হচ্ছে আরসিসি ডিজাইন, তারপরেই পড়বে হচ্ছে স্টিল ডিজাইন, তারপরে পড়বে হচ্ছে ডিজাইন বাই ম্যাট্রিক্স। এবার বক্তব্য হচ্ছে এই ডিজাইন বাই ম্যাট্রিক্স যেটা আছে সেটার সাথে এদের কারুর কোনো সম্পর্ক নেই, এই এতগুলোর কোনো সম্পর্ক নেই, কেউ কাউকে চেনে না। এই ডিজাইন বাই ম্যাট্রিক্সেই তোমাকে বাংলা কথায় কাজ করতে হবে। কিন্তু এই ডিজাইন বাই ম্যাট্রিক্স তুমি তখনই করতে পারবে যখন তুমি এগুলো জানবে। এটা একটা খুব অদ্ভুত জিনিস। যখন তুমি লাস্ট অবধি আমাদের কাছে পড়বে, যেমন আজকে যারা 8 সেমিস্টারে বেরোচ্ছে, 5টা ছেলে মেয়ে আছে, 2টো মেয়ে আছে, 3টে ছেলে আছে, এরা 6 জন আমার কাছে এখানে পড়তে ঢুকেছিল দিগদার থ্রুতে 2023 সালে। তো এবছর তাদের বলেছিলাম যে বাবু তোরা যদি নিজেরা পড়িস আমি তোদেরকে গাইড করে দেবো, শুধু না তোমাকে পড়াতেই হবে, তোমাকে করতেই হবে। তো এই ডিজাইন বাই ম্যাট্রিক্স একটা আছে, আমি বললাম এটা আমি তোদের করিয়ে দেবো, শুধুমাত্র প্রফেশনালি তুই ফিস দিবি, আমার কাছে পড়বি, আমি তোকে পড়াবো, এই সম্পর্কের বাইরে 3 বছরের একটা সম্পর্ক, আমি তোকে করিয়ে দেবো। না দাদা পড়াতেই হবে। তো এই জিনিসটা কেন হয়? এই জিনিসটা হওয়ার রিজনটা হচ্ছে যখন তুমি ভেতর থেকে পড়াশোনা মন দিয়ে করবে এবং এইগুলোকে তুমি বুঝে আসবে। তাই তোমাকে প্রথম থেকে মাথায় নিতে হবে সলিড মেকানিক্স কিন্তু আমাকে ইঞ্জিনিয়ারিংয়ের ফার্স্ট বেস বিটেকের। এর মধ্যে কি আসছে? এর মধ্যে আমাদের আসছে হচ্ছে প্রথম রিভিউ অফ বেসিক কনসেপ্ট অ্যান্ড স্ট্রেস স্ট্রেন। এটা তো আমি আগের পড়ানো জিনিস, জাস্ট আমি নিজেই কপি পেস্ট করবো তোমাদেরকে, তোমরাও কপি পেস্ট হবে। তারপরে চলে আসছে হচ্ছে সিমেট্রিক বিম বেন্ডিং, ডিফ্লেকশন অফ স্ট্যাটিক্যালি ডিটারমিনেট বিম, দেন চলে আসছে অ্যানালাইসিস অফ ডিটারমিনেট প্লেন ট্রাস, 2-dimensional স্ট্রেস প্রবলেম, ইন্ট্রোডাকশন থিন সিলিন্ড্রিক্যাল সেল, টরশন অ্যান্ড কলম। এবার বক্তব্য হচ্ছে এইটা পরীক্ষাতে করা যায় না, এটা সিলেবাসে থাকে কিন্তু এইটা করা যায় না। এবার যদি বলো কেন করা যায় না, তার রিজনটা হচ্ছে এই একটা অঙ্ক হচ্ছে তোমার দিস্তা খাতা 4 পেজ। তোমরা কেউ ছোটোবেলায় দিস্তা খাতা করেছো? আমি তো প্রচুর, তখন অত পয়সা ছিল না ভালো খাতা ব্যবহার করবো, দিস্তা খাতা বাড়িতে কিনে এনে দিত, এটা মোটা মোটা দিস্তা খাতা, সেইটাকে 5টা ভাগ করতাম, একটা ইতিহাস, একটা ভূগোল, একটা অঙ্ক, এরকম দিস্তা খাতা ওরকম অত বড় বড় পেজের 4টে পেজ। তো এই অঙ্ক পরীক্ষাতে প্রতি বছর একটা আসে, কিন্তু এই অঙ্ক পরীক্ষাতে করা যায় না। এবং তার সাথে গ্রাফ দেবে, ইঞ্চির গ্রাফ দেবে, ইঞ্চির গ্রাফ, ওই সেন্টিমিটারে খোপ খোপ কাটা গ্রাফ না, এই রকম গ্রাফ, ইঞ্চির গ্রাফ কেউ দেখেছো? এরম থাকে গ্রাফ, ও বুঝতেই পারবে না তো করবে কি করে, এবং এটা বোঝানোও খুব টাফ। তাই আমি প্রথমে এটাকে বাদ দিয়ে দিচ্ছি। দেন চলে আসি, এবার আমি এটাকে করতে, ফার্স্ট আমরা করাবো হচ্ছে এটা 1, সেকেন্ড চলে আসবো হচ্ছে কলম 2, থার্ড চলে আসবো হচ্ছে টরশন, ফোর্থ চলে আসবো হচ্ছে ইন্ট্রোডাকশান টু থিন সিলিন্ড্রিক্যাল স্পেরিক্যাল সেল, তারপরে চলে আসবো হচ্ছে 3, 4, 5, এই 5টা করিয়ে তারপর আমি আবার অন্য জায়গাতে মুভ করব। অন্য জায়গাতে মুভ করব মানে আমি শুরু করব এই সাবজেক্টটা দিয়ে। নেক্সট স্যাটারডে নাইট থেকে শুরু হবে, এবং এবার তোমরা 6টা করে ক্লাস পাবে। যারা পুরনো ছেলেরা আছো, মেয়েরা আছো, তোমরা 6টা করে ক্লাস পাবে। ফার্স্ট অ্যান্ড ফোর্থ স্যাটারডে নাইট আমি রিটার্ন করে গ্রুপে দিয়ে দেবো। ফার্স্ট অ্যান্ড ফোর্থ স্যাটারডে নাইট অ্যাট 9:30 PM to 11 PM, এবং এভরি সানডে 9:30 থেকে 11টা।
এবার কখনো কখনো একটা সানডে মিস হয়, সেটা তোমরা যারা দেখেছো, সেইটা একটা উইকডেতে করিয়ে দেওয়ার আমি চেষ্টা করব বা করিয়েও দিই। কিন্তু স্যাটারডে নাইটটা এখানে অ্যাড করা হলো। কেন অ্যাড করা হলো? যেহেতু তোমাদের এখানে সিলেবাসটা একটু ভাস্ট রাদার দ্যান থার্ড সেমিস্টার, এবং আরও একটা জিনিস এখানে ঢুকছে যেটা হচ্ছে সয়েল মেকানিক্স। এবার চলে আসবো হচ্ছে সয়েল মেকানিক্সে। তাহলে কি হলো মোদ্দা কথা? মোদ্দা কথা হলো হচ্ছে, একটু পরে ফোন করছি, হ্যাঁ একটু ক্লাসে আছি আমি, তুমি হোয়াটসঅ্যাপ করো, আমি বলে দিচ্ছি। 2092 টাকারটা ওটা কত আসছে তুমি ইয়ে করো, হিসাব ফিসাব করে ওর পার্সেন্টেজ বার করে করো, আমি বলে দিচ্ছি। তো ফার্স্ট তোমার আসবে হচ্ছে এই প্রপার্টিজ অফ ফ্লুইডের, তোমার ডিলিট করে দিলাম মেবি, এখানে মনে হচ্ছে আমি 6টা মার্কিং করেছিলাম, যাই হোক আমি ইয়েতে পেয়ে যাব, ব্যাক মারলে পেয়ে যাব। আর এখানে করেছি হচ্ছে 5টা, এই 5টা করিয়ে আমি এই দিকে যাব ফ্লুইডে, এবং এই ফ্লুইডের যে 6টা মার্কিং করেছি এটা করতে করতে আমি সয়েল মেকানিক্সটাকে ধরবো। এবার আসি একটু ডিটেলসে সয়েল মেকানিক্সে। সয়েল মেকানিক্সের মধ্যে তোমাদের অঙ্ক আছে কিন্তু প্রথম থেকে, মানে ফিজিক্যাল প্রপার্টিজ অফ সয়েল, এর মধ্যে থেকেই কিন্তু অঙ্ক আছে। এবার কষ্টটা কি হয় তোমরা যখন পড়বে তখন বুঝতে পারবে। সলিড মেকানিক, এই ফ্লুইড মেকানিক্স আর সয়েল মেকানিক্স, এই দুটো যারা সিভিলে ডিপ্লোমা করেছো জানবে, দুটো ডিফারেন্ট সেমিস্টারে ছিল। এবং খুব দায়িত্ব নিয়ে বলছি, ডিপ্লোমাতে সিভিলের ছেলেরা যেটা সয়েল পড়েছে পুরো 2টো সেমিস্টার মিলিয়ে, সেখানেও 2টো সেমিস্টারে পড়েছে, সেই 2টো সেমিস্টারের মাল একটা সেমিস্টারে বিটেকে আছে এই 6টার মধ্যে। আরও একবার রিপিট করছি, যে কোয়ান্টিটি অফ সিলেবাস 2টো সেমিস্টারে পড়েছিলে ডিপ্লোমাতে, সেই 2টো সেমিস্টারের মাল আছে হচ্ছে এই একটা সয়েল মেকানিক্সের একটা সেমিস্টারে, যেটা 4th সেমিস্টারে তোমরা দাঁড়িয়ে আছো। তো শঙ্খ অনুষ্কা তোমরা সিভিলে করেছিলে, তোমরা গেস করে বলো ওখানে কত তুমি ছোট ছোট ভগ্নাংশের ফর্মুলা পড়েছিলে? কারোর মনে আছে? EW/G, এইসব ভগ্নাংশের ফর্মুলা কত পড়েছিলে? WE/G গামা, এগুলোকে বলে না ভগ্নাংশ। না, সিভিলের এরা কেউ নেই, শুধুমাত্র ওই রাজেশ আর রেহান, ওরা দুজনই শুধু সিভিল, রাজেশ আছে না? আচ্ছা আচ্ছা। সিভিলের নয়। তো এই যে ভগ্নাংশের ফর্মুলাগুলো পড়েছিলে সেই মালগুলো এখানে সব আছে, প্লাস তার সাথে আছে হচ্ছে তোমাদের এই ফ্লুইডের ফর্মুলাগুলো, এগুলোই একটু চাপ করে দেয়। তো সেগুলোর আলাদা ফর্মুলার জিনিস দিয়ে দেবো আমি, যাতে তোমরা সেই ফর্মুলার জিনিসগুলোকে একটু নলেজে নিয়ে পড়তে পারো। এবারে এটাকে যদি আমি বাইফার্কেট করি, তো আমরা যেভাবে আগের বছর বলেছিলাম ফিজিক্যাল প্রপার্টিজ অফ সয়েলটা পড়িয়েছিলাম, আর এখানে পড়িয়েছিলাম হচ্ছে পারমিয়াবিলিটি আর সিপেজ অ্যানালাইসিস। টাইমের অভাবের জন্য এই স্ট্রেংথ অফ সয়েল আর স্ট্রেস ডিস্ট্রিবিউশন ইন সয়েলটা পড়াতে পারিনি সেইবারে, তাই জন্যই এবারে ইয়েটাকে বাড়ানো হয়েছে, যাতে গিয়ে এই জায়গাগুলোকে কভার করা যায়। এখানে কিন্তু প্রচুর পরিমাণে থিওরি আছে, সেই থিওরিগুলো আছে হচ্ছে নলেজ তোলার জন্য, এবং প্রত্যেকটা থিওরির এগেনস্টে একটা করে ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন আছে, এবং সেই ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনকে ধরে একখানা করে অঙ্ক আছে। তাহলে তুমি যদি এখানে খেয়াল করো, একটু বড় করে জুম করে আমি দেখাই, যতগুলো এখানে কমা পড়ছে, এখানে একটা কমা, এখানে একটা কমা, এই ততগুলো কমা মানে হচ্ছে এক একটা পয়েন্ট। তাহলে এখানে আমি 4টে কমা দেখতে পাচ্ছি, আরও হয়তো ভেতরে আছে। এই এতগুলো এখানে পয়েন্ট মানে এতগুলো টাইপসের অঙ্ক, হয়তো এখানে 3, 5, 4, 5, 6, 7টা আছে, তুমি রাউন্ড ফিগারে ধরো 5টা টাইপের অঙ্ক আছে। তো সেই জিনিসগুলোকে ছোট ছোট করে আমি পড়িয়ে পড়িয়ে যাব, কিন্তু তোমাদেরকে কিন্তু সয়েল মেকানিক্সের ক্ষেত্রে একটু দায়িত্ব নিতে হবে। বাদ বাকি এইগুলোতে আমি তোমাদের যা করাবো তাতে তোমরা কমন হয়তো পাবে না তা নয়, কিন্তু তোমাদেরকে কিন্তু একটু প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে। যদি না প্র্যাকটিসের মধ্যে না থাকো তাহলে কিন্তু একটু চাপ হয়ে যাবে। দাদা সিলেবাসটা একটু গ্রুপে দাও না। হ্যাঁ, সিলেবাসটা গ্রুপে দিয়ে দিয়েছি। তো
তো এই জায়গা থেকে দাঁড়িয়ে এর আগের বছর যেমন রাজেশ, এর আগের সেমিস্টারে ও আমার সাথে কথা হলো, সায়নের আমার সাথে কথা হলো, দাদা আমরা নিজেরা কিছু কিছু জিনিস লিখে লিখে করছি। তো এই সয়েল মেকানিক্সের ওপরে তোমরা যখন লিখতে যাবে না, তোমাদের মাথা খারাপ হয়ে যাবে। আমার কাছে কিছু লিখে, আমি নিজে লিখে কিছু তোমাদের দিয়েছিলাম, এর আগের বার দেখেছিলে, ওগুলো আমি সব করেছি বহুত দিন আগে। এখন আমার কাছে যদি অত লিখতে হয়, আমি টাইমই পাবো না। সেরকম তোমরাও চাকরি বাকরি করছো, তোমরাও তো টাইম পাবে না, কিন্তু তোমাদের যে নোটগুলো দেবো সেই নোটগুলোকে একটুখানি ফলো করতে হবে। এবং প্রত্যেককে বলবো, যদি মাঝখানে যে যখন বাড়ি আসবে, কলেজে যাবে, কার্ড তুলবে, তার বইগুলো তুলবে। কারণ তোমরা তো কলেজকে পয়সা দিচ্ছ, কলেজ তোমার কাছে বাউন্ড আছে, তোমার লাইব্রেরি কার্ড ইস্যু হলে তার এগেনস্টে বই দেওয়ার জন্য। এখানে কিছু কিছু বই আমি তোমাদেরও বলে দিচ্ছি, অনেক সময় এমনও স্টুডেন্টস ছিল তারা বাইরে চাকরি করছে, ওখান থেকে দুটো বই কিনে নিয়েছে, ওখান থেকেই ফ্লিপকার্ট হাবিজাবি যাতে ট্রান্সফার নিয়ে নিয়েছে, ওখানে বসে পড়েছে। যেমন এখানের জন্য বেস্ট বুক যেটা থেকে আমি পড়াই সেটা হচ্ছে পুনমিয়া, বিসি পুনমিয়া। আর তোমার এই হচ্ছে সলিড মেকানিক্সের তোমাদের কোনো বই লাগবে না, আমার কাছে সব কটা বই আছে এখানে। সুব্রমণিয়াম, ভাবিকাট্টি, বানসাল, টিমোসাঙ্কো ইয়াং, হিভালার, প্রত্যেকটা হিভালারের বই কিছু বুঝতে পারবে না, কি উর্দু ভাষায় লেখা রয়েছে, মানে এত কঠিন ইংরেজি নিজেই পড়ে বুঝতে পারি না, তোমাদের কি বোঝাবো, এটা বাদ দাও। বাদ বাকি 4টে টাইপের বই আছে, আমি এখান থেকে বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ করে দিই। এবার কয়েকটা জায়গা আমি এর মধ্যে থেকে একটুখানি অ্যাট এ গ্লান্স করবো বলতে গেলে প্রথম আমি আসি হচ্ছে সলিড মেকানিক্সের কলম থেকে একটা ছাক্কা নাম্বার পাওয়া যায়, টরশন আর হচ্ছে এই থিন সিলিন্ড্রিক্যাল সেল, 3টে থেকে 3টে ছাক্কা নাম্বার পাওয়া যায়। এই কারণেই এই চ্যাপ্টারগুলোকে আগে করানো। আর এইখান থেকেও এখান থেকে বেশ ভালো নাম্বার থাকে, 15 নাম্বার থাকে প্রতি বছরই, 15, 12, 15, 16, 14 এরমভাবে নাম্বার থাকে, 10-এর ওপরে তো থাকেই। আর এই জায়গা থেকে দাঁড়িয়ে সবচেয়ে বেশি স্কোরিং জায়গা হচ্ছে এই 3খানা, মানে খুব সহজ, যাকে একদম বাংলা ভাষায় বলবো খুব সহজ, কিন্তু খাটনির দিকে যদি বলো আবার এই 3খানা। তাই আমি কোনো রিস্ক নেব না, তোমরা একদম কাঁচা প্রোডাক্ট, তোমাদের ক্ষেত্রে আমি রিস্ক নেব না। এটা যেমন সহজ, আর এটা যেমন স্কোরিং মানে নাম্বার বেশি থাকে, আর এটা যেমন নাম্বার হয়তো কম থাকে বাট খুব ইজি, তার জন্য আমি এই 3টে 6টাকেই সবার আগে বেছে নিয়েছি। এই হচ্ছে আমার পরিকল্পনার অর্গানোগ্রাম, যেটার ওপরে একটা 8 ঘন্টার ভিডিও রেকর্ড হয়েছে। এইটা আমি একজনকে ফার্স্ট পাঠাবো, একজনকে পাঠিয়ে দেখবো আমার এখানে যেতে কতক্ষণ টাইম লাগছে, কী লাগছে, আমার ওয়াইফাইকে কানেক্ট করে। যদি দেখি কোনো প্রবলেম হচ্ছে তাহলে আমি রেজলিউশন একটু ডাউন করে, মানে এটাকে কম্প্রেস করে একটা সফটওয়্যারের মাধ্যমে করছিলাম ল্যাপটপে, দেখলাম ভালো হয়, তো সেটা করে আমি পাঠাবো। তো চ্যানেল যদি কেউ খুলতে চাও, এখানে শঙ্খ এসবে এক্সপার্ট আছে ছেলে, তুমি যদি একটা চ্যানেল খুলতে পারো তাহলে খুব ভালো হয়। আমি ঠিক মানে প্রসেসটা জানি না, মানে আমি চেষ্টা করছিলাম দুপুরের দিকে বাড়িতে বসে, আমি অতটা ভালো বুঝতে পারছিলাম না। তো যদি শঙ্খ তুমি পারো, বা সায়ন, তোমরা দুজনেই এসবে মোবাইলে এক্সপার্ট আছে, অনেক কিছু তোমাদের থেকে আমি শিখেছি, তাহলে যদি পারো তো খুলে আমাকে অ্যাড করে নিও এবং আমাকে অ্যাডমিন করে দিও, দাদাকেও অ্যাড করে নিও। বুঝতে পেরেছো আশা করি। আজকে এখানে তোমরা অনেকজনই আছো, প্রায় অনেকজনই আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8জন। কেউ হয়তো জয়েন হচ্ছে বেরোচ্ছে, এরকম কন্ডিশান আছে। বাকিরা যারা আছো, কিন্তু প্রত্যেককে একটা জিনিস বলছি, গ্রুপে দেখো এবছর যেমন আমাদের এখানে 10 জন অ্যাড হয়েছে, তেমন আগে যারা ছিল তাদের মধ্যে থেকে 3-4 জনের খুব সমস্যা হচ্ছে, প্রবলেম ক্লাসের টাইমিং নিয়ে। সেরকম 3-4 জন হয়তো এখন বললো দাদা আমরা এই মাসের চেষ্টা করছি, দেখি আমাদের টাইম ম্যানেজ করব কি করব করে, আমি যদি কন্ট্যাক্ট করতে পারি তাহলে আমরা ক্লাস কন্টিনিউ করবো। দেখো স্টুডেন্টস একটা কথাই আছে ইংরেজিতে, স্টুডেন্টস ইজ এ কন্টিনিউয়াস ওয়েভ। ছাত্রছাত্রীরা আসবে যাবে, তো যে কোনো সমস্যার জন্য যদি আসবে কেউ যাবে, আমার কোনো অসুবিধা নেই, আমার দরজা সবার জন্য সবসময় খোলা। আমার কাছে কেউ কারুর ফিজের জন্য কারুর পড়াশোনা আটকায় না।
কারোর ফিস 50 টাকা কম 100 টাকা কম হতে পারে, কারোর ফিস 50-100 টাকা বেশি হতে পারে, কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্ব পড়ে একটা জিনিস, সেইটা হচ্ছে টাইমটা মেনটেন করা এবং প্রায়োরিটি। মেন জিনিস হচ্ছে প্রায়োরিটি। এমন এমন ছেলেদের সাথে তোমার পরিচয় হয়নি যারা আমার কাছেই আছে, সাপ্লি পেয়ে তারা লাস্ট সেমিস্টার ক্রস করতে পারছে না। কী কারণে সাপ্লি পেয়েছে তারা নিজেরাও জানে না। যদি সাপ্লি একবার এসে যায় বিটেকে, সেই সাপ্লি ক্লিয়ার করতে গেলে একদম বাংলা কথায় ফেটে যাবে। ডিপ্লোমা নয় এটা। আমি এই জন্য প্রত্যেককে বারবার করে একটা জিনিস ইন্ডিকেট করছি, তোমাদের ম্যাথের যারা পরীক্ষা দিয়েছো ম্যাথের রেকর্ড খুব খারাপ হয়, ম্যাথে গ্রেস দিয়ে দিয়ে পাস করায়, কিন্তু আর কোনো সাবজেক্টে কিন্তু গ্রেস দিয়ে পাস করায় না। ম্যাথে শুধুমাত্র এটা করে, তার রিজনটা হচ্ছে জানে ছেলেপিলেরা ম্যাথটাকে পারে না। এই ম্যাথগুলো কেউ পারবে না যারা ম্যাথ নিয়ে সাধনা না করে। তো প্রত্যেককে আমার এটাই রিকোয়েস্ট, তোমরা ভালোভাবে ক্লাস করো। 100% কমন না পেলেও 60-70% কমন পাবে। যাদের ডিপ্লোমাতে আমি পড়াই তাদেরকে আমি বলে দিই যে ভাই তোরা 90% কমন দেওয়ার দায়িত্ব দাদার, কিন্তু বিটেকে এটা আমরা বলার সাহস পাই না, কারণ এখন এইসব কথা বলে তো লাভ নেই। এখন নেটওয়ার্কের যুগ। এখন আমি তোমাকে একরকম কথা প্রতিশ্রুতি দেবো, কালকে সেটা হবে না, তুমি ভিডিওটাকে তুলে ওয়াটারমার্ক মেরে ভাইরাল করে ছেড়ে দেবে, আমার প্রফেশন এটা, আমার জায়গাটা নষ্ট হবে। সেই জায়গাতে আমি নেই। যেটা বলবো সেইটা হবে, সেই রকম কথাই বলবো। এবং এবারে ক্লাস যারা কন্টিনিউ করবে না, আমি সেই স্টুডেন্টদেরকে দিকদার সাথেও কথা বলেছি, আমি তাদেরকে বাধ্য হয়ে টার্মিনেট করে দেবো। শুধু ফিজের জন্য তাদেরকে আমি বসিয়ে রাখবো না। এটা একদম ডে ওয়ানে প্রত্যেককে আমি জানিয়ে দিলাম। প্রত্যেককে ইন্ডিভিজুয়াল খাতা করো, যে খাতাতে তোমরা নোট করবে। কেন এখন কি হচ্ছে দেখো, একটা পরিষ্কার বাংলা কথায় বলি, তোমরা শুনে ভাববে দাদা বড় কথা বলছে। না, বড় কথা না। ব্যাপারটা কি হচ্ছে, আগে না অনলাইনে ছেলেপিলেরা বেশি পড়তে আসতো না। কি বললাম বুঝলে? আজ থেকে বছর 4-5 আগে, বিফোর কোভিড। কিন্তু তখন আমরা কি করতাম, তখন আমরা কানা খোলা ল্যাংড়াকেও সহ্য করতাম, ডোন্ট টেক আদারওয়াইজ। কিন্তু এখন মার্কেটটা অন্যরকম হয়ে গেছে। এখন মার্কেটটা কি হয়ে গেছে, মার্কেটটা হচ্ছে বেশিরভাগ ছেলেমেয়েরা চাকরি করছে, তার কাছে 600-700 টাকা 800 টাকা দিয়ে পড়তে গেলে অসুবিধা নেই, এবং তারা পড়ে বুঝতে পারছে যে আমরা ক্লাস তো কলেজে গিয়ে করি না, সপ্তাহে 1-2 দিন আমরা কিছু জিনিস শুনছি। এখানে তো আমি তোমাদের কীর্তন শোনাবো না, আমি তোমাদের ইঞ্জিনিয়ারিং ভাষা শোনাবো। তো সেখান থেকে শুনে কিছু কিছু জিনিস আমি শিখতে পারছি, কিছু কিছু জিনিস জানতে পারছি, কিছু কিছু জিনিস পাচ্ছি পরীক্ষাতে। 100% পাচ্ছি না, আমি 100% দিতেও পারবো না। তুমি আমার ঘরে বসে যদি পড়ো, তোমাকে আমি বোর্ডের সামনে পড়াবো, বোঝাবো, তুমি অন্যমনস্ক হবে। আমার একটা পুরীর লাঠি আছে, আমি আগে পড়াতাম যখন বাড়িতে, ওটা দিয়ে কেলাতাম ধরে, ওটা দিয়ে খোঁচা মারবো, ঠিক আছে। কিন্তু এখানে তুমি কোথায় আছো আমি কি করে বুঝতে পারবো? এমন হচ্ছে তুমি ধরো কোমোডে পটি করতে বসে ফোনে ভিডিও দেখছো, আমি শালা বুঝবো কী করে? তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে সম্পূর্ণ রিমোট সেন্সেশনে তোমাদের কিন্তু একটু চাল রাখতে হবে ভাই। তো এটা আমার সবার কাছে ডে ওয়ানের রিকোয়েস্ট। তো আমাদের কি হয়ে গেছে এখন, স্টুডেন্টদের মানে চার বেড়ে গেছে। যেমন আমি দিক থেকে বললাম দাদা আমি 20টা স্টুডেন্টের বেশি কিন্তু পড়াবো না। এদিক দিয়ে আমাকে বলছে আরে তুমি 20টা স্টুডেন্ট পড়াস আর 200টা স্টুডেন্ট পড়াবি তো অনলাইনে। এখন তুমি বুঝতে পারছো না, আমি প্রত্যেক দিন প্রত্যেকের সাথে কথা বলি, আমি পারবোই না। তখন এমন হবে রামশ্যাম যদুমধু পড়ছে, শালা চিনি না আমি তাকে। তো সেই জিনিসটা আমি করি না, আমি খুব সিস্টেমেটিক ওয়েতে প্ল্যান করে করি। তো যার যা অসুবিধা আছে আমাকে ফিডব্যাক দেবে, যেখানে যা অসুবিধা হবে। এবার আমাকে বলো, একদম অনুষ্কা থেকে শুরু করে তলায় সৌভিক অবধি আমি একদম স্ট্রিক্টলি গ্রুপে মেসেজ করে দিচ্ছি, প্রত্যেককে ইন্ডিভিজুয়াল ক্লাস অ্যাটেন্ড করতে হবে। ক্লাস, হ্যাঁ এবার ধরো কারুর একটা বাই এনি চান্স সমস্যা সুযোগ সুবিধা হতে পারে, তার জন্য আমি ক্লাস ভিডিও দেব। আমি এটা এখানে কমপ্লিট করে দিচ্ছি, হ্যাঁ ভিডিওটা আর বাড়াচ্ছি না।